ছোট্ট বন্ধুরা, কেমন আছো? তৈরি তো রাজকুমারীদের গল্প শোনার জন্য? আজ তাহলে প্রথম পাতা খুলছি। সকালের ভোরের আলো দেখতে দেখতে আজ অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। রাজমাতা মণিমালার বয়স তো আর কম হলো না। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গিয়েছে। এখন খালি পুরনো কথা মনে পড়ে। শুন্ডি দেশের রাজকুমারী থেকে মহারানী, শেষে রাজমাতা হয়েছেন। বয়স বেড়েছে, সঙ্গে দায়িত্বও বেড়েছে। তবে এখন আর কাজ করতে ভালো লাগে না। একদিকে রাজতন্ত্র শেষ হয়ে প্রজাতন্ত্র এসে ভালোই হয়েছে। তিনি আর তার বোন মুক্তামালা একটু বিশ্রাম পেয়েছেন। তবে সত্যিই কি পেয়েছেন? এই তো নাতনি কাঞ্চনমালা এইবার ভোটে দাঁড়াচ্ছে। তো তাকে তৈরি করতে কি তাদের কম কষ্ট করতে হচ্ছে? ভাগ্যিস নাতিটা ছিল। নাতি মানে হাল্লার রাজকুমার, রাজকুমার আদিত্য বিক্রম। সেও খুব ভালো ছেলে। তবে সে পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসে। শুধু এইবার ভোটে তার দুই ঠাকুমার জেদের পড়ে সে তার বোন শুন্ডির রাজকুমারী রাজকুমারী কাঞ্চনমালাকে রাজনীতির জন্য পুরোপুরিভাবে প্রস্তুত করতে রাজি হয়েছে। আরে বাবা, প্রতিপক্ষ তো আর যে সে লোক নয়, স্বয়ং হাল্লার মন্ত্রী নাতি। কি যেন একটা নাম তার, হ্যাঁ, কালীকিঙ্কর। সে তার দাদুর মতনই ধূর্ত। কিভাবে যে শুন্ডি থেকে দাঁড়ানোর টিকিট পেল তা ভগবানই জানে। সে যাই হোক, এখন তাকে হারানোর প্রস্তুতিই চলছে। এইসবই ভাবছিল মণিমালা যখন ঘরে ঢুকলো তার নাতি আদিত্য বিক্রম, নাতনি কাঞ্চনমালা আর বোন মুক্তামালা। মণিমালা তিনজনকে একসঙ্গে দেখে একটু অবাকই হলো। তা একটু হেসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, একেবারে দল বেঁধেছে, কি চাই? নাতি একটু হেসে বলল, একটু ব্রেক, প্লেন অ্যান্ড সিম্পল ব্রেক। প্লিজ বড় ঠাম্মি, তোমাদের একটা গল্প শোনাও না, খুব শুনতে ইচ্ছা করছে। সারাদিন এই ভোটের কাজ আর এই খেপিটাকে সামলাতে সামলাতে আমি ক্লান্ত। কাঞ্চনমালা রেগে বলল, ইস, বললেই হলো না, বরং উল্টোটা, তোর দাদাগিরি সামলাতে সামলাতে আমি ক্লান্ত। এটা করিস না, ওইটা ওইভাবে কর। উফ, অসহ্য। সত্যি বলছি ঠাম্মি, আর ভালো লাগছে না। একটা কোনো গল্প বলো, একটু রিল্যাক্স করি। মুক্তামালা এতক্ষণ চুপ ছিল। এইবার সে বলল, আচ্ছা দিদি, সেইবার তেনারা যে হীরক রাজ্যে গেলেন, সেই সময় একটা ঘটনা ঘটেছিল না? সেইটা এদের বললে কেমন হয়? ঘটনাটা বেশ মজার ছিল। মণিমালা একটু হেসে জানলার বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ, তা যা বলেছিস। বেশ, তাহলে শোন তোরা গল্পটা। সেইবার হীরক রাজ্যে ভরসাপূর্তি উৎসবের নিমন্ত্রণ এলো শুন্ডি রাজ্যে। আমার বাবা শুন্ডির রাজা ঠিক করলেন তার দুই জামাতাকে এই উৎসবে পাঠাবেন। আসলে আমি আর মুক্তাই বাবাকে এই কথাখানা বলি। আসলে আমাদের এই দুই স্বামী ঘটনাচক্রে রাজার জামাই হলেও ছিলেন খুবই সাধারণ দুই গ্রামের যুবক। খুব একটা প্যাঁচঘোষ তাদের মনে ছিল না। নিপাট ভালো মানুষ বলতে যা বোঝায় তারা তাই ছিলেন। তাদের এই ভালো মানুষের সুযোগ নিয়েই আমরা তাদের রাজপ্রাসাদের আরামে বন্দি করে দিয়েছিলাম। এই একটা ভাবনা আমাদের খুব কষ্ট দিত। আসলে তারা তো দেশ বিদেশ ঘুরতে চাইতো, তাই তো ভূতের রাজার কাছ থেকে জাদু জুতো চেয়েছিল। কিন্তু শুন্ডির রাজাকে গান শোনাতে এসে কোথা থেকে কি যে হয়ে গেল, জাদু জুতো ইঁদুরে কেটে নিল। তাই হীরক রাজ্য থেকে নিমন্ত্রণ আসতেই আমরা দুই বোন বাবাকে কথাটা বললাম। আমার বাবা খুবই বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি আমাদের প্রস্তাবে রাজি হলেন এবং হীরক রাজ্যে যাওয়ার আমন্ত্রণ পেয়ে আমাদের দুই স্বামীর খুশির কোনো শেষ রইল না। তারা 1 মাস আগেই বেরিয়ে পড়লেন হীরক রাজ্যের উদ্দেশ্যে। তাদের খুশি দেখে আমাদের মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। যাকগে, তারা চলে গেলেন হীরক রাজ্যের দিকে। এদিকে রাজ্যে আগমন হলো এক পথিকের। শুন্ডি এবং হাল্লার রাজ্য আমাদের বাবাদের পর আমরা শাসন করেছি। আমাদের স্বামীরা শুধু শুন্ডি হাল্লা কেন, আরো অনেক রাজ্য যেমন এই হীরক রাজ্যের সমস্যার সমাধান করেছেন। কিন্তু তারা এতটাই ভালো মানুষ ছিলেন যে রাজ্য শাসনের ভারটা তাদের উপর দেওয়ার সিদ্ধান্ত আমরা কেউই নিতে পারিনি। ইতিহাস বারবার প্রমাণ করেছে, ভালো মানুষ দিয়ে আর যাই হোক রাজ্য শাসন হয় না। সে যাই হোক, ওনারা হীরক রাজ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার একদিন পর রাজসভা চলাকালীন হঠাৎ এক পথিকের আগমন হলো। তার পরনে তাপ্পি দেওয়া একটা পাঞ্জাবি, ঢোলা এবং বেশ নোংরা একটা পাজামা, কাঁধে একটা ঝোলা,
লম্বায় খুব বেশি হবে না, ওই মাঝারি গড়ন বলতে পারিস। রংটা মাজা। সে এসে প্রথমেই আমাদের দুই বোনকে একটা প্রণাম করলেন, তারপর সবার বাকিদের। বাবার বয়স হওয়ার ফলে রাজসভায় বেশি আসতেন না, কাকার সঙ্গেই বেশিরভাগটা সময় হাল্লার রাজপ্রাসাদের বাগানে কাটাতেন। তাই সেদিন বাবা সভায় ছিলেন না। সে যাই হোক, পথিক আমাদের সবাইকে প্রণাম করে করজোড়ে দাঁড়ালো। আমি বললাম, কে তুমি, কি চাই? পথিক বলল, আমি নারায়ণগড় থেকে এসেছি আপনাদের দুই স্বামী গুপিগাইন ও বাঘাবাইনের সঙ্গে দেখা করতে। শুনেছি তারা জাদু জানে, তারাই পারবে আমাদের দুই রাজকুমারকে এই বিপদ থেকে উদ্ধার করতে। দয়া করে তাদের একবার ডেকে দিন। মুক্তামালা বলল, কিন্তু তারা তো নেই পথিক, তারা তো হীরক রাজ্যে গিয়েছে, সেখান থেকে নিমন্ত্রণ এসেছে যে। তুই আমাদের বলো কি সমস্যা হয়েছে। পথিক বিমর্ষ হয়ে পড়ল। সে বলল, তাদের দেখা পাবো না রানীমা, তাহলে দুই কুমারের কি হবে? আমি বললাম, আহা, আমাদেরই বলো না কি হয়েছে, আমরাও তো তোমার সমস্যার সমাধান করে দিতে পারি। পথিক খুব একটা খুশি হলো না কথাটা শুনে, তাও রানী বলে আমাদের অগ্রাহ্য করতে পারলো না। বলল, আজ্ঞে রানীমা, নারায়ণগড়ের বড় কুমার রাজনারায়ণ ও ছোট কুমার প্রদীপ্ত নারায়ণ 1 সপ্তাহ আগে জঙ্গলে শিকারে যান। অনেক সময় কেটে যাওয়ার পরও যখন দুই কুমার ফিরে আসেন না, তখন জঙ্গলে লোক পাঠানো হয়। জঙ্গলের মধ্যে বড় কুমারকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়, আর ছোট কুমার নিখোঁজ। এই বলে পথিক একটু থামে। আমি জিজ্ঞেস করি, বড় কুমারের জ্ঞান ফিরেছে? পথিক বলে, আগে না রানীমা, সেই জন্যই তো এখানে আসা। শুনেছিলাম আপনারা স্বামীরা জাদু জানে, তাই তাদের কাছে এসেছিলাম। এই কথা শুনে আমি বললাম, আমার এই বোনটি জাদু জানে না ঠিকই, তবে সে চিকিৎসাবিদ্যায় পারদর্শী। আপনি যদি চান তাহলে সে আপনার সঙ্গে গিয়ে আপনাদের বড় কুমারকে দেখে আসতে পারে। পথিককে কথা বলতে না বলতেই মুক্তা বলে উঠল, যাই যদি, তাহলে দুজনে একসঙ্গেই যাব দিদি, আমি একা কিছুতেই যাব না। পথিক হাত জোর করে বলল, তাহলে আপনারা দুজনেই চলুন, বেশি দেরি করলে বিপদ বাড়তে পারে। পথিকের কথা শুনে আমি আর মুক্তা বেরিয়ে পড়লাম, তবে নিজ বেশে নয়, দুই বীর যুবকের ছদ্মবেশে। কিন্তু একটু ভয় ভয় করতে লাগলো। শুন্ডির শত্রুত্ব অভাব নেই, কে জানে কে কি মতলব নিয়ে আছে। তবে লোকটাকে দেখে নিরস্ত্রই মনে হলো। এটা একটা বেশ ভালো ব্যাপার। আর আমরা দুজনেই ঘোড়সওয়ারি থেকে তীরন্দাজি সবকিছুতেই বেশ সিদ্ধহস্ত, তাই আমাদের কাবু করা অত সহজ হবে না। তাই ওই নিয়ে আর বেশি ভাবলাম না। যেতে যেতে আমরা পথিকের থেকে দুই কুমারের গল্প শুনলাম। বড় কুমার রাজনারায়ণ রাজা সিদ্ধেশ্বর নারায়ণের প্রথম স্ত্রীর পুত্র। রাজার প্রথম স্ত্রী উর্মিমালা দেবী এই রাজ্যের সবারই খুব প্রিয় ছিলেন। রাজামশাইও ওনার স্ত্রীকে খুব মেনে চলতেন। তার বুদ্ধির ওপর রাজামশাইয়ের অগাধ আস্থা ছিল। রাজকুমার রাজনারায়ণের জন্মের 1 বছর পর রাজা সিদ্ধেশ্বর নারায়ণ ভিল রাজ্য আক্রমণ করেন এবং ভিলেরা খুব বিক্রমের সঙ্গে লড়লেও রাজা সিদ্ধেশ্বর নারায়ণের কাছে পরাজিত হন। ভিল রাজা নিজেকে আত্মসমর্পণ করলেন। রাজা সিদ্ধেশ্বর নারায়ণ তাকে 2টি শর্তে মুক্তি দিলেন। এক, ভিল রাজ্য প্রত্যেক মাসে তাদের আদায়ের খাজনার 1 অংশ রাজামশাইকে দেবেন এবং দরকারে ভিল রাজ্যের সৈন্যরা রাজা সিদ্ধেশ্বর নারায়ণের হয়ে যুদ্ধে যাবে। 2, ভিল রাজকন্যার সঙ্গে রাজা সিদ্ধেশ্বর নারায়ণের বিবাহ দিতে হবে। ভিল রাজা নিজের প্রজার কথা ভেবেই 2 শর্তে রাজি হয়ে গেলেন। ভিল রাজকন্যা দুর্গার সঙ্গে রাজা সিদ্ধেশ্বর নারায়ণের বিয়ে হলো। কিন্তু ভিলেরা ভিনদেশী রাজকন্যার সঙ্গে রাজার বিয়ে মন থেকে মেনে নিতে পারল না নারায়ণগড়ের কেউই। ভিলেরাও রাজার এই বলপূর্বক বিয়েকে মেনে নিতে পারল না, কিন্তু রাজার বিরুদ্ধে গিয়ে কথা বলার সাহস কারোরই ছিল না। মহারানী উর্মিমালা অবশ্য অন্য ধাঁচের এক মহিলা ছিলেন।
তিনি দুঃখ পেলেও ব্যাপারটা রাজামশাই থেকে আড়াল করেই রেখেছিলেন। তিনি বুঝেছিলেন যাকে বিবাহ করে তার স্বামী ঘরে তুলেছেন সে শুধুমাত্র পরিস্থিতির শিকার। রাজ্যের সবাই ভিল রাজকন্যাকে ঘৃণা করলেও বড় রানীমা তাকে খুব ভালোবাসতেন। কিন্তু তাও শেষ রক্ষা হলো না। 2 বছরের মাথায় সন্তান প্রসবের সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হলো। ছোট রানীর ছেলে প্রদীপ্ত নারায়ণ জন্ম নিল বটে, কিন্তু সে যে ভিল রাজকন্যার সন্তান একথা কেউ ভুলতে পারল না। তাই লোকের ভালোবাসার চেয়ে ঘৃণা পেল বেশি। এমনকি তার পিতাও তাকে খুব একটা সহ্য করতে পারত না। তাকে জন্ম দিতে গিয়েই তো ছোট রানীর মৃত্যু হলো, একথা সে কিছুতেই ভুলতে পারত না। ছোট কুমার যেটুকু ভালোবাসা আর আদর পেত সবই তার বড় মা উর্মিমালা আর দাদা রাজনারায়ণের থেকে। দুজনে সব সময় চেষ্টা করত যেন ছোট কুমারের কখনো মন খারাপ না হয়। কুমাররা যখন গুরুগৃহে, তখন মহারানী উর্মিমালার মৃত্যু খবর আসে। সেই দিন থেকে আজ পর্যন্ত বড় কুমার রাজনারায়ণ তার ভাইকে সব রকম ভাবে সামলে রাখার, সবটুকু আদর দিয়ে আগলে রাখার দায়িত্ব পালন করে এসেছে। দুই ভাইয়ের ভালোবাসা ও বন্ধুত্ব নাকি সত্যি ঈর্ষা করার মতো। এইটুকু বলে পথিক যখন থামলো তখন মুক্তা জিজ্ঞেস করলো, তা তোমার পরিচয় কি পথিক? পথিক বলল, আগে আমার নাম কি গান। আমি ছোট রানীর খাস লোক ছিলাম এককালে। ওনার মৃত্যুর পর বড় রানী মা আমায় রাজপ্রাসাদে রেখে দিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পর আমার আর প্রাসাদে ঠাঁই হয়নি। আমি বললাম, বুঝলাম। তা তুমি আমাদের নারায়ণগড় কেন নিয়ে যাচ্ছ? শুধু কি বড় কুমারের জ্ঞান ফেরানোর জন্য, নাকি ছোট কুমারের খোঁজ পাওয়ার জন্য? পথিক বলল, আগে দুটোই রানীমা। আসলে কি হয়েছে জানেন, ছোট কুমার নিখোঁজ হওয়াতে সবাই ভাবছে সেই বোধহয় সিংহাসনের লোভে শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে এসব করেছে। আমি আবার প্রশ্ন করলাম, সিংহাসন তো বড় কুমারই পাবেন, তাই না? পথিক বলল, আজ্ঞে রানীমা, তিনি শুধু বয়সে বড় বলেই না, তিনি এই সিংহাসনের যোগ্যও বটে। তিনি যুদ্ধবিদ্যায় ছোট কুমারের মতন অত পারদর্শী নন, কিন্তু রাজনীতি, অর্থনীতি, কূটনীতি এইসব শাস্ত্রে তার জ্ঞান অগাধ। সবচেয়ে বড় কথা, তিনি ছোট কুমারের মতো গরম মাথার মানুষ নন। তিনি সবকিছু ঠান্ডা মাথায় বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেন। মুক্তা এবার প্রশ্ন করলো, ছোট কুমার খুব গরম মাথার লোক? পথিক মাথা নিচু করে ঘাড় নেড়ে বলল, বড় কুমার না থাকলে আজ তার এই গরম মাথার জন্য ছোট কুমার অনেক বিপদে পড়ত। অথচ দেখুন, তার মতো তলোয়ারবাজ, তীরন্দাজ, কুস্তিগীর আমাদের এই তল্লাতে আর দুটো নেই। এসব কথার মাঝেই আমরা নারায়ণগড় পৌঁছালাম। নারায়ণগড় আমাদের তখনকার শুন্ডির মতো রাজ্য নয়, বেশ বড় রাজ্য, কিন্তু মানুষগুলোর মুখে তেমন একটা খুশির ভাব দেখলাম না। সবাই দেখি কাজ করে চলেছে, কারো দু দণ্ড বসার সময় নেই। যাই হোক, রাজা আমাদের আশাতে খুব একটা খুশি হলো না। কিন্তু কিগান যখন বলল মুক্তামালা চিকিৎসক, তখন রাজা বড় কুমারের সঙ্গে আমাদের দেখা করতে দিতে রাজি হলেন। আমাদের যুবকের ছদ্মবেশ এখানে আমাদের খুব সাহায্য করেছিল। বড় কুমারের ঘরে গিয়ে দেখলাম এক 25-26 বছর বয়সী যুবক বিছানায় শুয়ে আছে, তার দু চোখ বন্ধ। বুঝলাম এই বড় কুমার রাজনারায়ণ। মুক্তা বিছানায় বসে বড় কুমারের ক্ষতস্থানটা ভালো করে দেখল। বুকের কাছে খুব একটা গভীর ক্ষত হয়েছে। মুক্তা ভালো করে ক্ষতটা পরীক্ষা করে বলল, অস্ত্রোপচার করতে হবে। আমার কাছে যন্ত্রপাতি সবই আছে, আপনারা অনুমতি দিলে শুরু করতে পারি। রাজামশাই কিছু বলার আগেই একটা বজ্র গম্ভীর গলায় কেউ বলে উঠল, কক্ষনো না। দেখি ঘরে ঢুকেছে একটা মোটা মতন লোক, তার দৃষ্টিটা ভারী ক্রূর। তার পাশে দাঁড়িয়ে এক যুবক, বেশ লম্বা, সুদর্শন, কিন্তু তার দৃষ্টিও ভারী নিষ্ঠুর। দুজনকে দেখেই আমার ভালো লাগলো না। আমি রাজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এরা কারা? রাজামশাই বললেন, এ হলো আমার রাজ্যের মহামন্ত্রী উদয়শঙ্কর আর তার ছেলে ভানুশঙ্কর। আমি বললাম, বেশ তো, এরা চিকিৎসায় বাধা দিচ্ছে কেন জানতে পারি? উদয়শঙ্কর মুখ বেঁকিয়ে বলল, ও, খুব আমার চিকিৎসক এসেছেন রে, তোমরা করবে চিকিৎসা? ছ!
কি করতে কি করবে কে জানে। রাজকুমারের শরীরে কাটাছেঁড়া করার কোনো দরকার নেই, শেষে ভালো মন্দ কিছু হয়ে গেলে তার দায় কে নেবে? আমি বললাম, আমরা নেব। তাছাড়া একেবারে কোনো চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে ভালো মন্দ যে কিছু হবে না, সে কথা কি আপনি জোর দিয়ে বলতে পারেন? এইবার রাজামশাই কথা বললেন, এরা ঠিকই বলছে মন্ত্রী, এদের অন্তত একটা চেষ্টা করতে দাও। এরপরে আর কিছু বলা চলে না, তাই মহামন্ত্রীও কিছু বললেন না। 2 রাত জেগে কাটানোর পর বড়কুমারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলো। মুক্তার চিকিৎসাবিদ্যার কাছে কেউ আসতে পারবে নাকি? তবে বড়কুমারের জ্ঞান ফিরতে আরো একদিন সময় লেগে গেল। রাজা এই ঘটনায় কি যে খুশি হয়েছিলেন সেটা আর নাই বা বললাম, কারণ সবকিছু ভাষায় ব্যক্ত করা যায় না। জ্ঞান ফিরলে বড়কুমার বলে, মন্ত্রীপুত্র ভানুশঙ্করের সঙ্গে নাকি বাজি ধরে ছোট কুমার শিকারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভানুশঙ্করের মতে ছোট কুমার মুখেই মারিতং জগৎ, আসলে অস্ত্রবিদ্যায় সে তেমন পারদর্শী নয়। এ কথায় ছোট কুমার ক্ষেপে গিয়ে ঠিক করে জঙ্গলে একলা শিকারে গিয়ে তিনি দেখিয়ে দেবেন তিনি কতটা পারদর্শী। বড় কুমারের এতে মত ছিল না, কিন্তু ভাইকে থামানোর আর কোনো উপায় না দেখে সেও শিকারে যায়। শিকার সেদিন ভালোই হয়েছিল। ছোট কুমার আরো কিছুক্ষণ থাকতে চায়। বড় কুমার তাকে বুঝিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছিল, যখন তার বুকে তীরটা বেঁধে। মুক্তা জিজ্ঞেস করলো, তীরটা কি ছোট কুমার মেরেছিল? ভানুশঙ্কর বলল, সে ছাড়া আর কেউ তো জঙ্গলে ছিল বলে তো জানি না। আমি বললাম, আপনি কি করে জানলেন যে 2 কুমার ছাড়া জঙ্গলে আর কেউ ছিল না? এইবার বড় কুমার বলল, না, সে আমায় মারেনি, সে মারতে পারে না। আমি আমার ভাইকে চিনি, সে আমার কোনোদিন কোনো ক্ষতি করবে না। শেষবারের মতো জ্ঞান হারানোর আগে তার জলভর্তি চোখটাই আমি দেখেছিলাম। না, সে আমার কোনো ক্ষতি করেনি। আর ভানু, আমার বুকে তীরটা বেশ দূর থেকে এসে বিঁধেছিল, অত দূরে ভাই ছিল না। এইবার আমি একটা কথা না বলে পারলাম না। বললাম, আমি একটু সেই জায়গাটাতে যেতে পারি যেখানে এই দুর্ঘটনাটা ঘটেছিল? রাজামশাই একটু অবাক হয়ে বললেন, আপনি যাবেন? আমি হেসে বললাম, আসলে আমি পাখিদের সাথে কথা বলতে পারি, তাদের ভাষা বুঝতে পারি, তাদের সঙ্গে ভালোভাবে মিশতেও পারি। পাখিরা আকাশে ওড়ে, ওরা অন্য অনেকের চেয়ে বেশি ভালোভাবে একটা ঘটনার সাক্ষী হতে পারে। তাই তাদের কাছ থেকে যে সত্যিটা আমরা জানতে পারবো, অন্য কারোর কাছ থেকে পারবো না। বড় কুমার আমার কথায় খুব খুশি হলেন এবং জঙ্গলের একটা মানচিত্র এঁকে ঠিক কোথায় তাদের উপর আক্রমণ হয়েছিল সেইটা দেখিয়ে দিলেন। তিনিও আমার সঙ্গে যেতে চাইলেন, কিন্তু মুক্তা সেই প্রস্তাবে রাজি হলো না। অগত্যা আমি বড় কুমারকে মুক্তার হেফাজতে রেখে ঘোড়া ছোটালাম জঙ্গলের দিকে। পথে বারবার বড় কুমারের বলা শেষ কথাটা মনে পড়তে লাগলো। আমি বেরোনোর আগে সে আমায় বলেছিল, আমি বিশ্বাস করি না আমার ভাই এ কাজ করেছে, কিন্তু সে যদি সত্যিই কিছু করে থাকে এবং তা যদি প্রমাণিত হয়, তাহলে আমিও এই সিংহাসনে বসবো না, আমি এই সংসার ত্যাগ করব। কথাটা কি উনি আমায় বললেন নাকি অন্য কারোকে? কথাটা শোনার পর ভানুশঙ্কর আর তার বাবার চোখ এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। আমি ব্যাপারটা অগ্রাহ্য করতে চেয়েও পারলাম। ঘোড়া দৌড় করিয়ে আমি যখন বড় কুমারের চিহ্নিত করে দেওয়া জায়গায় পৌঁছালাম, তখন প্রায় দুপুর। পাখিরা একে একে বিশ্রাম নেওয়ার জন্য ঘরের দিকে পাড়ি দিয়েছে। একটা টুনটুনি দেখি গাছের কোটরে বসে ঢুলছে। বুঝলাম টুনটুনির বেশ বয়স হয়েছে, তাই হয়তো বেশি উঠতে পারে না। কথা বলতে গিয়ে যা ভেবেছিলাম ঠিক তাই বেরোলো, টুনটুনিটা বেশ বয়স্ক। তার সঙ্গে অনেকক্ষণ কথা বলে যা বুঝলাম, মন্ত্রী আর মন্ত্রীপুত্র ভিলেদেরকে তাতিয়েছে মহারাজের বিরুদ্ধে। ভিলেরা ছোট রাজকুমারকেও নিজেদের একজন মনে করে না। বেচারার এমনই ভাগ্য, না নারায়ণগড়ের কেউ তাকে নিজের মনে করে, না ভিলেরা তাকে নিজের মনে করে। আর এই ব্যাপারটা সুযোগ নিয়েই মন্ত্রী আর মন্ত্রীপুত্র 2 কুমারের উপর আজকের আক্রমণটা করে। অবশ্য তারা ভেবেছিল বড় কুমারকে মেরে দেবে, কিন্তু প্রথম তীর লক্ষ্যভ্রষ্ট হয়, আর দ্বিতীয় তীরটায় বিষের মাত্রা একটু কম থাকায় বড় কুমার এ যাত্রায় বেঁচে গিয়েছে। আর ছোট কুমারের কি হলো আমি জিজ্ঞেস করলাম। বুড়ো টুনটুনিটা হাই তুলে বলল,
কি আবার হবে রে পাগলি, প্রথমে তো দাদা বেহুশ হওয়ায় পাগলের মতো কাঁদলো। তারপর তাকে ঘোড়ায় উঠিয়ে রাজবাড়ির দিকে যাবে, অমনি চারপাশ থেকে কত লোক তাকে ঘিরে ধরলো। তারপর কি যুদ্ধ, কি যুদ্ধ! কিন্তু ছোট রাজকুমারকে যুদ্ধে মাত দেবে এমন লোক জন্মায়নি। শেষে হঠাৎ তার মাথায় কে যেন পিছন থেকে মারলো। কে মারলো? আমি শ্বাস আটকে বসে আছি তখন। টুনটুনি বলতে থাকলো, মুখ দেখি কি করে, কাপড় দিয়ে বাঁধা ছিল যে। সেই যাই হোক, তারপর তারা ছোট কুমারকে বেঁধে নিয়ে গেল উত্তর দিকে। এটুকু শুনে আমি রওনা দিলাম জঙ্গলের উত্তর দিকে। হঠাৎ আমায় ঘিরে ধরলো কাপড় দিয়ে মুখ বাঁধা কতগুলো লোক। তাদের এই আকস্মিক আক্রমণে আমি একটু হকচকিয়ে গেলেও খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম। কিন্তু একা এত সৈন্যের সঙ্গে যুদ্ধ করে পার পাবো কি করে? হঠাৎ দেখলাম জঙ্গলের ভিতর থেকে আরো লোক বেরিয়ে আসতে লাগছে। আমি প্রথমে একটু ভয় পেলাম, কিন্তু দেখলাম এরা সবাই মুখ বাঁধা লোকগুলোকে আক্রমণ করছে। খুব শিগগিরই যারা আমায় আক্রমণ করেছিল তারা বন্দী হলো। তাদের মধ্যে কিছু ভিল যেমন আছে, তেমন আছে কিছু নারায়ণগড়ের লোক, যারা ভিল রাজকন্যাকে নিজেদের ছোট রানী হিসাবে কোনোদিনই মেনে নিতে পারেননি। অথচ এখন ভিলেদের সঙ্গে হাত মিলিয়েছে শুধুমাত্র তার পুত্রকে কষ্ট দেবে বলে। অবশ্যই এরা নিজেদের বুদ্ধিতে কিছুই করেনি, সবই মহামন্ত্রী আর তার পুত্রের বুদ্ধিতে হয়েছে। এবং আজ এদের ধরা পড়ার পিছনেও ওই দুই ব্যক্তি। বড় কুমার ইচ্ছা করেই আমাকে তার সংসার ত্যাগের বাসনা জানায়। সে বুঝতে পেরেছিল লোভে পড়ে দুইজন কিছু না কিছু ভুল করবে। তাই তিনি আগে থাকতেই জঙ্গলে তার সৈন্যদের লুকিয়ে থাকতে বলেছিলেন। তারা আমার উপর নজর রাখছিল। আমার বিপদ দেখে তারাও আমাকে সাহায্য করতে চলে আসে। একটু দেরি হয়েছিল, সেইটা বোধহয় ঘটনার আকস্মিকতার জন্য। এরপরের ঘটনা অবশ্য খুবই সংক্ষিপ্ত। আমরা সবাই মিলে ভিলেদের বসতিতে আক্রমণ করি। সেইখানে বেশি ভিল ছিল না, কিন্তু তাদের জোর ছিল সাংঘাতিক। সঠিক সময় ছোট কুমার ছাড়া না পেলে আমরা সেই যুদ্ধ নাও জিততে পারতাম। আমাকে মানতেই হলো, ছোট কুমারের গায়ের জোর, অস্ত্রবিদ্যার উপর দখল সত্যিই অভাবনীয়। তবে সবচেয়ে যেটা অভাবনীয় তা হলো দুই ভাইয়ের একে অপরের প্রতি আস্থা। ছোট কুমার আমায় পরে যে বলেছিল সে জানতো দাদা থাকতে তার নাকি কিচ্ছু হবে না, কিছু হতে পারে না, তাই সে এক মুহূর্তের জন্য ভয় পায়নি, শুধু অপেক্ষা করে গিয়েছে। ছোট কুমার ছাড়া পেলে বড় কুমারের রাজ্যাভিষেক হলো বটে, কিন্তু একা বড় কুমার রাজা হলেন না, ছোট কুমারেরও রাজ্যাভিষেক হলো। ভীল রাজা তার লোকেদের হয়ে মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি সত্যিই এই বিষয়ে কিছু জানতেন না। মহারাজ সিদ্ধেশ্বর নারায়ণও তার ব্যবহারের জন্য ছোট কুমারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আশীর্বাদ স্বরূপ ছোট কুমার ভিলেদের মুক্তি চাইলেন। তার উদারতা দেখে ভীল রাজা তার নাতিকে ভীল রাজ্যের রাজা ঘোষণা করে। ছোট কুমার আপত্তি করলেও দাদার কথায় সে রাজি হয়ে যায়। দুই ভাই দুটো রাজ্য শেষ দিন অবধি খুব ভালোভাবে শাসন করেছিল, এবং তাদের বন্ধুত্ব ও ভালোবাসা নারায়ণগড় ও ভিল রাজ্য দুই জায়গাতে এক দৃষ্টান্ত স্থাপন করেছিল, যা আমি আজও ভুলতে পারিনি। তোরা শুন্ডির ভোট নিয়ে ভয় পাচ্ছিস তো, কিন্তু একবার ভেবে দেখ, তোরা দুই ভাই বোন যদি নিজেদের উপর আস্থাটা ঠিক রেখে দিস, তাহলে সত্যিই কি তোদের হারানো যাবে? ভেবে বল দেখি। এই বলে মণিমালা থামলো, আর আমিও থামলাম, কারণ আমার কথা আর নোটে গাছ দুটোই মুড়িয়ে গিয়েছে। গল্পটা কেমন লাগলো বলো তো? আমার গল্প পাঠ ভালো লেগেছে তোমাদের? আরে কি বলবো, রাজকুমারী বা রাজমাতা যাই বলি না কেন, মণিমালার হাতের লেখা মোটেই ভালো নয়। তার উপর বয়সের ভারে হাত যে খুব কেঁপেছে তা লেখাগুলো পড়েই বুঝতে পারছি। না না, উনি আমায় ট্যাবে লিখে দেননি, হাতে লিখে দিয়েছেন। তাই তো শব্দগুলো উদ্ধার করতে সময় লাগলো। তার উপর কি সব শক্ত শক্ত শব্দ! তাও তো আমি তোমাদের জন্য কিছুটা সহজ করে নিয়েছি, কিন্তু সব কি আর পারি? একটু কি তোতলালাম? এবারটার মতন ক্ষমা করে দিও। পরের বার আরো ভালো করে গল্প পাঠ করে শোনাবো। তোমাদের গল্পটা ভালো লাগলে একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব ও ভিডিওটা লাইক করে দিও। আর বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও মণি মুক্তার রোমহর্ষক সব অভিজ্ঞতার স্বাদ পায়।
আজ চলি তবে, আবার আসবো এক নতুন গল্প নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থেকো তোমরা সবাই।